প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও তার বর্তমান প্রেক্ষাপট। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মোসাদ্দেক 1970 সালের জানুয়ারিতে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। এনটিভিকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও তার বর্তমান প্রেক্ষাপট। আমরা এ সম্পর্কে গতকাল বেশ কিছু তথ্য জেনেছিলাম। তো স্যার, সেই তথ্য জানার ধারাবাহিকতায় আমি একটু জানতে চাইবো যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বর্তমান যে প্রেক্ষাপট, এ থেকে মুক্তি পাওয়ার আসলে কি কি উপায় আছে? গতকালকে অ্যান্টিবায়োটিকের কিছুটা নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং বর্তমান অবস্থা, যেটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে এবং ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা যে সামনে অপেক্ষা করছে সে ব্যাপারে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে 2050 সালে প্রায় 1 কোটি লোক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইনফেকশনের জন্য মারা যাবে। সেইটার ক্ষেত্রে যাতে এই ভয়াবহ অবস্থাটা আমাদের সম্মুখীন না হতে হয়, সেজন্য আমাদের যে এখনই যা করণীয় সে সম্পর্কে আমি আজকে আলোকপাত করতে যাচ্ছি। জি স্যার, সেটা একটু জানতে চাইছি যে এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি কি আছে। এখানে আমি একটু গত বছরের সেপ্টেম্বর মাসে ইউএন অ্যাসেম্বলিতে সাধারণ পরিষদের একটা সভা হয়েছিল। সেখানে 21শে সেপ্টেম্বর শুধু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে একটা দিনে আলোচনা হয়েছিল এবং সেখানে জাতিসংঘ সব সদস্য দেশগুলোকে বলেছিল যে আপনারা এখনই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তৈরি হন এবং নীতিমালা অথবা স্টেপ নেওয়ার জন্য তৈরি হন। সেই স্টেপটা ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে সেখানে রাষ্ট্রের যেমন ভূমিকা আছে, সেখানে আমি যদি ডাক্তার হিসাবে আমার এক ভূমিকা আছে, আমি যদি নিজেকে রোগী হিসাবে চিন্তা করি তাহলে সেখানে একটা ভূমিকা আছে। আরও এখানে শুধু মানুষ, আমরা রোগী অথবা ডাক্তার তারাই না, প্রশাসন না, স্বাস্থ্য প্রশাসন না, এখানে আমি বলবো যে পশুপালন ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদেরও ভূমিকা আছে। আচ্ছা, বেশ সম্প্রসারিত একটা সমন্বিত একটা ভূমিকা যেতে হবে এবং নীতিমালায় যেতে হবে, অ্যাকশনে যেতে হবে। স্যার, তাহলে আমি শুরুতে একটু জানতে চাই, আপনি যে কথাগুলো বললেন তার ধারাবাহিকতায় যে চিকিৎসকের ভূমিকা, প্রথমে যদি আমি একটু জানতে চাই যে চিকিৎসকের ঠিক কি কি আছে। চিকিৎসকের ভূমিকা প্রথমে আমি বলবো যে চিকিৎসক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য যে একটা নেতার ভূমিকা পালন করতে পারেন। কারণ অ্যান্টিবায়োটিক যখন যেখানে দরকার তখন সেখানেই শুধু চিকিৎসক ব্যবহার করবেন। যেমন আপনাকে সাধারণ যদি বলি, ডায়রিয়ার চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দরকার আছে, কিন্তু সব ডায়রিয়ার জন্য দরকার নাই। যেটা ভাইরাস দ্বারা হচ্ছে তার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, ভূমিকা নেই, সেক্ষেত্রে আমি দিব না। সেটা দেওয়ার জন্য আমি কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, যথাযথ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে আমি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যাতে না হয় সেজন্য চিকিৎসকরা ওষুধ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন এবং সরকারকে যেটা বলতে পারে যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা জাতীয় নীতিমালা প্রণয়ন করা উচিত, সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন করা উচিত এবং একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করা উচিত। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনি বলেছেন যে যেহেতু সমন্বিত ভূমিকার প্রয়োজন, সেক্ষেত্রে রোগী এবং স্বাস্থ্য প্রশাসন উভয় ভূমিকা সম্পর্কে যদি একটু জানতে চাই। এখানে আমি দুইটা ভাগ করব। রোগীর ভূমিকা, রোগীর ভূমিকার ক্ষেত্রে আমি বলবো যে অযাচিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, ফার্মাসিতে যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক নেবেন না। আর অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করতেই হয় সেটা নিবন্ধিত চিকিৎসকের
নির্দেশনা অনুসারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং সেই নিবন্ধিত চিকিৎসক যতদিন ব্যবহার করতে বলবেন এবং যে মাত্রায় ব্যবহার করতে বলবেন সেই অ্যান্টিবায়োটিকটাই ততদিন ব্যবহার করবেন, সেই অ্যান্টিবায়োটিকটাই ব্যবহার করবেন। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু সুস্থ বোধ করছে, অ্যান্টিবায়োটিক আর ব্যবহার করলেন না, এই ব্যাপারগুলো তাহলে আরো বেশি সাবধান হতে হবে। অবশ্যই সাবধান হবে। আরেকটা জিনিস আমরা যেটা করি, আমরা এই জিনিসটাও করি যে একটু সুস্থ হলে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিই, না, এটা করা যাবে না। আর আরেকটা জিনিস যেটা করা, এটাও সামনে আনা উচিত যে অ্যান্টিবায়োটিক আমাদের ব্যবহার হয়ে গেছে, কিছু অ্যান্টিবায়োটিক আমার অবশিষ্ট আছে ব্যবহারের পরে, ভবিষ্যতের জন্য আমি রেখে দেবো যে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়া উচিত না, সেটাও করা উচিত না, অথবা অন্য কাউকেও দেওয়া উচিত না। আচ্ছা, সেটার পারফেক্ট ডিসপোজাল লাগবে। হ্যাঁ। আচ্ছা স্যার, একটু প্রশাসনের ভূমিকা সম্পর্কে যদি আমাদের বলতেন। প্রশাসনের ভূমিকা এখানে আমি বলবো যে প্রশাসন, চিকিৎসক সমাজ, কৃষি ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন তাদের এবং সবাইকে মিলে একটা সমন্বিত ভূমিকা পালনের জন্য একটা, আমি বলবো যে মিডিয়া হিসেবে কাজ করতে পারেন এবং তারা লজিস্টিক সাপোর্ট আমাদের দিতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই দরকার, আমি বলছিলাম যে জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের নীতিমালা তৈরি করা এখনই দরকার। আচ্ছা। এবং কর্মপরিকল্পনা করা দরকার যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য যাতে কমানো যায় সেটা কিভাবে আমরা করব। আর আরেকটা জিনিস যেটা দরকার, যে অ্যান্টিবায়োটিক হসপিটালগুলোতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন করছে কিনা, নিরাপদ সরঞ্জামাদি, হ্যাঁ, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওটির কথা যদি চিন্তা করি অথবা অন্যান্য চিকিৎসা সরঞ্জামের কথা যদি চিন্তা করি, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, হসপিটাল পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, সেগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। স্যার, আপনি একটা বিষয়ে আলোচনায় এনেছেন যে পশুপালনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাথে পশুপালনের সম্পৃক্ততা রয়েছে, সেটা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন। সেটা ক্ষেত্রে আমরা রোগী হিসাবে যখন দেখা যাচ্ছে যে ফার্মেসিতে যে অ্যান্টিবায়োটিক নিয়ে আসছি, সেই পশুপালনের ক্ষেত্রেও এইরকমই ঘটছে যে নিবন্ধিত চিকিৎসক বাদেও আমরা ফার্মেসিতে যে ওষুধ নিয়ে আসছি এবং সেই অ্যান্টিবায়োটিকটাই আমরা ব্যবহার করছি পশুর ক্ষেত্রে। আচ্ছা। এই কৃষি ক্ষেত্রেও এটা ঘটছে। এর ফলে কি হয়েছে, সেই পশুরকে আমি যখন খাদ্য হিসাবে ব্যবহার করছি অথবা সেই পশুর সংস্পর্শে যখন আসছি, তখন সেই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে আমাদের প্রতিরোধ গড়ে উঠছে। আচ্ছা, সেই রেজিস্ট্যান্সটা তখন আমাদের মধ্যে চলে আসছে। আচ্ছা, তো মারাত্মক ভয়াবহ। সেই জন্য পশুপালনের ক্ষেত্রে রোগমুক্ত স্বাস্থ্যসম্মত পশুপালন নিশ্চিত করতে হবে। আবার যেটা করতে হবে যে তারা স্বাস্থ্যসম্মতভাবে অবশ্যই প্রতিপালিত হবে। আর আমরা যে এটা পশুজাত যে খাদ্যটা আমরা খাচ্ছি অথবা কৃষি থেকে যে খাদ্যটা পাচ্ছি, সেটাও যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রসেস করা হয়, সেটাও নিশ্চিত করতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই যে এখন যে অবস্থাটা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, যদিও কোনো সুনির্দিষ্ট সমীক্ষা আমাদের হাতে নেই, তারপরও আমরা যে আপনার কাছ থেকে যতদূর জানতে পারলাম, সেই ক্ষেত্রে এখনই যদি গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি কি অবস্থার সম্মুখীন আমরা হতে পারি? ভবিষ্যতে একটা জিনিসই হতে পারে যে আমাদের সময় কোনো একটা সমস্যা নাও হতে পারে, কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের গ্র্যান্ড চিলড্রেন, মানে নাতি নাতনির ভবিষ্যৎ জেনারেশন বলতে পারে যে তোমরা আমাদের জন্য কি রেখে গেলা, আমাদের চিকিৎসার জন্য কি রেখে গেলা। আচ্ছা, সেক্ষেত্রে একটাই উত্তর, কোনো কিছুই না। আচ্ছা, এটা একটা ভয়াবহ অবস্থা দিকে আমরা ধাবিত হতে যাচ্ছি, যখন আবার বলছি যে সাধারণ রোগের চিকিৎসা অসম্ভব হয়ে যাবে এবং এর ক্ষেত্রে রোগী মারা যাবে। আচ্ছা, বিনা চিকিৎসায় মৃত্যু? বিনা চিকিৎসায় না, আমি বলবো না যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু চিকিৎসার কোনো ফলাফল আসছে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং সমকালীন একটি তথ্য নিয়ে আমাদেরকে জানানোর জন্য। এক্ষেত্রে এনটিভিকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আমাকে এই জিনিসটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য, এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা যে তুলে ধরার জন্য আমাকে আমন্ত্রণ দিয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ। সবাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হন, যত্নশীল হন
প্রিয় দর্শক, জেনে নিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও তার বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে এপিসোডে আমরা যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে টোনিং বল দিয়ে। আমরা বারবার বিভিন্ন সাইজের বল নিয়ে কাজ করছি, কারণ শিশুরা দেখা যায় যে বল খুব পছন্দ করে। আর বলের পাশাপাশি শিশুরা যেটা আরেকটু বেশি পছন্দ করে সেটা হচ্ছে বিভিন্ন সুপার হিরোজ, লাইক সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান বা হাল্ক। খুব পাওয়ার এক্সারসাইজ যারা করতে পারে, যারা অনেক বিশাল অনেক কিছু পৃথিবী বাঁচানোর জন্য অনেক রকম অনেক শক্তিশালী অনেক কিছু, এবং শিশুরা সে ধরনেরও হতে চায়। তো আমরা ওদের শারীরিক গঠন এবং বৃদ্ধির জন্য পাশাপাশি যেন সে আনন্দদায়কভাবে সেই কষ্টটুকু সে করতে পারে, তার জন্য আজকে আমরা যে ব্যায়ামটা দেখাবো টোনিং বল ইউজ করে, যে সুপার হিরোদের ব্যায়াম। ওকে, আমাকে এখানে হেল্প করবে লিও। সো লিও, ইউ ওয়ান্ট টু বি সুপারম্যান? হ্যাঁ, তাহলে মাসল করতে হবে, উঠতে হবে না। তো আমাকে দেখাও যে কিভাবে এই ব্যায়ামটা করব এবং করলে পরে কি হবে। ওকে, প্রথমে আমরা টোনিং বলটা এমনভাবে নিয়ে নিব যে স্কুইজ হবে। এটা কিন্তু খুব নরম একটা বল, চাপ দিলে কিন্তু জিনিসটা ইয়ে হয়। আর যেটা হলো যে হালকা ওয়েট, একদম খালি না, হালকা ওয়েট, এবং ওয়েটের ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের ওয়েট ইউজ করতে পারেন শিশুর বয়স এবং শক্তি অনুযায়ী। ওকে, যখন সে এখানে চাপ দিয়ে ধরে রাখছে, অলরেডি দেখা যাচ্ছে যে কি হলো, বাইসেপ মাসলটা অ্যাক্টিভেটেড হলো। সো এখন লেটসে কাজটা হোক, ঠিক আছে? ওকে, অ্যান্ড স্টার্ট। Good, and muscle, good, just fly, nice, and then twist and twist. Okay, keep on doing. এখানে যে কাজগুলো হচ্ছে যে যখন চেস্টের এক্সপ্যানশনটা হয় তখন কিন্তু লাংস পাওয়ারটা বাড়ে। বাচ্চাদের লাংস পাওয়ারটা বাড়লে পরে যেটা হয় যে বাচ্চাদের খুব ঠান্ডা লাগে। যদি লাংস পাওয়ারটা বাড়লে না, মানে যেটা হয় যে লাংসটা ঠিকমতো কাজ না করলে পরে তখন দেখা যায় যে অ্যাজমা বা আদা সর্দি কাশি কারণে তাদের বুকে কফ জমে যায় বা ঠান্ডা লাগে। যখন এই ডিপ ব্রিথের সাথে তারা চেস্টের এই ব্যায়ামটা করবে এবং টুইস্টিং করবে, পাশাপাশি তার ভেতরের অর্গানগুলো টুইস্টের কারণে অর্গানগুলোতেও কাজ হবে, এবং পাশাপাশি যখন সে স্কুইজ করে করছে তখন তার মাসেলের কাজটাও হলো। ওভারঅল তার গঠনের জন্য এই ব্যায়ামটা খুব বেশি ভালো, ইফেক্টিভ। ওকে, অ্যান্ড স্টপ। অ্যান্ড কীভাবে বলটা নামিয়ে নিতে হবে, অ্যান্ড ব্যালেন্স, নাইস। তো এই বলটা কি তোমার কাছে খুব ভারী লাগছিল? ভারী না, কিন্তু খুব হালকাও না, না? নিজের গঠন অনুযায়ী বা যেটা বললাম শক্তি অনুযায়ী বলটা নিতে হবে, এবং এখানটা রাখার মতো সাইজটা স্কুইজ করে ব্যালেন্সটা সেটা করতে হবে। আর যেটা করতে হবে যে প্রপার ব্রিদিং, যখন চেস্ট সে ফ্লাইটা করবে বা তখন বুক ভরে যেন নিঃশ্বাস নেয়, এবং নিঃশ্বাস নিতে গেলে তখন খেয়াল করতে হবে বাচ্চার ঠান্ডার কারণে হতে পারে, অনেক সময় নাক বন্ধ থাকে, সে মুখ দিয়ে নেয়, যে কারণে কানে সমস্যা হয়। হ্যাঁ, তো ওটা খেয়াল করতে হবে যে আস্তে আস্তে ব্রিদিং পাওয়ারটা যেন তার বাড়ে। প্রপার ব্রিদিং, ইনহেল এক্সেল করে ঠিকমতো নেয় এবং প্রপার অ্যালাইনমেন্টের সাথে করে, তাহলে দেখা গেল যে বাইরের তার গঠনের পাশাপাশি তার ভেতরের যে অর্গানগুলো আছে ওগুলোও সুন্দরভাবে অ্যাক্টিভেটেড হবে, এবং সে সুস্থ এবং সবল একটা বাচ্চা হয়ে গড়ে উঠতে পারবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। একটানা বই কিংবা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না। অন্তত 30 মিনিট পর পর 5 মিনিটের জন্য উঠে পড়ুন, চোখে পানির ঝাপটা দিন। সম্ভব হলে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকুন, চোখ সতেজ থাকবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। শ্বাসকষ্ট হলেই যে অ্যাজমা তা না, শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, তবে অ্যাজমার একটা লক্ষণ শ্বাসকষ্ট বটে। তো শ্বাসকষ্টের সাথে আরও কিছু কিছু লক্ষণ অ্যাজমাতে সচরাচর দেখা যায়, সেটি হচ্ছে কাশি থাকবে, কাশির সঙ্গে সামান্য শ্লেষ্মা জাতীয় কফ বেরোতে পারে। এর পাশাপাশি বুকে আওয়াজ, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি হুইস থাকবে,
এবং রোগী অনেক সময় বুকে চাপ বোধ অনুভব করবে। এই 4টি লক্ষণ যদি থাকে তাহলে আমরা বলতে পারি অ্যাজমা হতে পারে। তবে আরও 2-1টি কারণে এই লক্ষণগুলো পাওয়া যেতে পারে অ্যাজমা ছাড়াও। যেমন আমরা জানি যে সিওপিডি নামে একটি রোগ রয়েছে, সেই রোগেও কিন্তু এই লক্ষণগুলো থাকবে। তবে এই হুইস বা বুকে সাই সাই শব্দ বা এক ধরনের শব্দ সেটা হবে না, কম হবে। তো আপনারা কনফার্ম করেন কি করে যে এই লক্ষণগুলি থাকলো তারপর সেটা সিওপিডি নাকি অ্যাজমা নাকি অন্য কোনো কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা কনফার্ম করেন কি করে? আসলে অ্যাজমা বা সিওপিডি থেকে আলাদা করা খুব সহজ। রোগের ইতিহাসটা নিলে প্রথমেই আমরা একটা ধারণা করে ফেলতে পারি যে এটা অ্যাজমা না সিওপিডি। বিশেষ করে সিওপিডি রোগটি বয়স্ক রোগীদের হয় এবং যারা ধূমপায়ী বা বায়োগ্যাস এক্সপোজার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সিওপিডি রোগটা বেশি হয়। আর অ্যাজমা রোগ ধূমপায়ীদের হতে পারে, তবে অধূমপায়ীদেরও হয়। সেই ক্ষেত্রে অ্যাজমা রোগ অল্প বয়সের ছেলে মেয়েদেরও হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। সাধারণত অল্প বয়সে যদি শ্বাসকষ্ট, কাশি, বুকে শব্দ, বুকে চাপ এই লক্ষণ নিয়ে আসে, প্রথমে আমরা ভাববো যে এটা অ্যাজমা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।